শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। থমথমে গোপালগঞ্জে চলছে 22 ঘন্টার কারফিউ। গতকালের হামলায় জড়িত সন্দেহে 14 জন আটক। সন্ত্রাসীদের ছাড় নেই, যে কোনো মূল্যে গ্রেফতারের হুঁশিয়ারি ডিআইজি। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। খুলনা থেকে ফরিদপুর অভিমুখে এনসিপি নেতাকর্মীরা দুপুরের পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা। আজই রাজবাড়ী ও মানিকগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে শুনানি চলমান। অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না বললেন রেজভী। 17 জুলাই বদলে যায় আন্দোলনের দৃশ্যপট। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জনতার প্রতিরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। রণক্ষেত্রে পরিণত হয় পুরো দেশ। নয়নাভিরাম পূর্বাচল যেন অপরাধের স্বর্গরাজ্য। সন্ধ্যা নামলেই শুরু হয় ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। পর্যাপ্ত নিরাপত্তা না থাকা দায়ী বলছে স্থানীয়রা। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে, লাগায় দুই পাশ থেকে টানতেছে। মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পাওয়া যায়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে 22 ঘন্টা কারফিউ। এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 14 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজওয়াল করিম মল্লিক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। তিনি ব্রিফিংয়ে আরও বলেন, গোপালগঞ্জের শান্তি শৃঙ্খলা ফেরাতে তৎপর পুলিশ। বুধবার এনসিপির নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জে। কারফিউর কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে 1,500-এর বেশি পুলিশ সদস্য। পাশাপাশি মোতায়েন রয়েছে 4 প্লাটুন বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। দর্শক, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানবো, যাচ্ছি আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, সংঘর্ষের ঘটনায় নতুন কেউ আটক হলো কিনা? নিরাপত্তা বাহিনীর তরফ থেকে নতুন কোনো তথ্য জানানো হয়েছে কি? এখন মূলত বেলা যত গড়াচ্ছে পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। মানুষজনের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল গতকালকে থেকে, সেই আতঙ্ক কাটানোর জন্য পুলিশ মূলত তৎপরতা শুরু করেছে এবং পুরো শহর শুধু নয়, পুরো গোপালগঞ্জ যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলাতেই মূলত পুলিশের টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি পুলিশের টহল টিম রয়েছে এবং যেই স্পটগুলোতে মূলত গতকালকে মূলত ব্যারিকেড দেয়া হয়েছিল, যেই হামলা চালানো হয়েছিল, সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং তারাও পুরো এলাকা ঘুরে দেখার চেষ্টা করছেন। মানুষজন যারা কোনো প্রয়োজন ছাড়া বের হচ্ছেন, তারা যেন প্রয়োজন ছাড়া বের না হন, তাদেরকে বুঝিয়ে বাড়ি ঘরে চলে যেতে বলছেন, যেহেতু কারফিউ চলছে 6টা পর্যন্ত। এবং পুলিশ বলার চেষ্টা করছেন মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, সেই পরিস্থিতি উন্নতি করার জন্য যতটুকু যা কিছু করার সেই কাজটি তারা করে যাচ্ছেন। অর্থাৎ মানুষজনের মধ্যে যেন আতঙ্ক না থাকে, স্বস্তি যেন ফিরে আসে, সেই জায়গাটি আসলে পুলিশ তাদের যে তৎপরতা, সেই তৎপরতার মধ্য দিয়ে করে যাচ্ছেন। এবং শুধু পুলিশ, সেনাবাহিনী বা র্যাব
তারা নয়, তাদের পাশাপাশি এপিবিএন এবং কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, টহল দিচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে মূলত এরপর থেকে এই যে পুলিশের যে তৎপরতা, সেই জায়গার পর থেকে মূলত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মানুষজন ঘর থেকে যেরকম গতকালকে যেরকম একটি থমথমে অবস্থা ছিল, গুমট আবহাওয়া বিরাজ করছিল, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং এখানকার মানুষজন বলছেন তারা শান্তি চান। এই পরিস্থিতিটার জন্য, যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিটার জন্য দ্রুত উন্নতি হয়, সেই জিনিসটাই তারা চান। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার আরেক সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে যেতে চাই। মুন্না, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আটক 14 জনকে কখন নাগাদ জেল হাজতে পাঠানো হতে পারে? গোপালগঞ্জ কিন্তু স্তম্ভিত। গোপালগঞ্জ নিরাপত্তা নিয়ে সবাই চিন্তিত। গ্রেপ্তার আতঙ্ক তো বিরাজ করছেই। সর্বোপরি যারা গতকালকে এই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে, তাদেরকে দুপুর নাগাদ জেল হাজতে পাঠানোর কথা, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে জেল হাজতে পাঠানো হয়নি। সকালে একেবারে সারা রাস্তা ফাঁকা ছিল, মানুষের মধ্যে ছিল আতঙ্ক। সেই আতঙ্ককে পাশ কাটিয়ে এখন বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু লোকজন, যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা তাদের কাজের প্রয়োজনে কাজের থেকে, বা যারা অনেকেই যাদের বাজার করতে হয়েছে, তারা বাজারের কারণে তারা ঘর থেকে বেরিয়েছে। আর সাধারণ যারা রয়েছে তারা কিন্তু গতকালকেই ঘটনার পরপরই কিন্তু এলাকা ছেড়েছে, শুধুমাত্র গ্রেপ্তারের ভয়ে, যে কখন কি হয়। আতঙ্ক রয়েছে, আবার কখন আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য যারা রয়েছে তাদের মধ্যে আবার কখন কোনো অঘটন ঘটে কিনা। তবে জীবনযাত্রায় এই মুহূর্তে যেহেতু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব বা বিজিবি এবং সেই সাথে এই মুহূর্তে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব তারা সব জায়গায় পাহারা দেওয়ার কারণে এখন জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। লোপা। মুন্না, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করল জামায়াতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই ছিল এই ব্রিফিং। সেখানে তিনি বলেন, দেশে চলমান অস্থিরতা দেখে বোঝা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ। তারা এখনো নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে তোলেন এই অভিযোগ। তার অভিমত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। বলেন, আর কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য সংস্কার জরুরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খুলনা থেকে ফরিদপুরের পথে যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ। দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়ে হবে পথসভা। সকাল থেকেই সেখানে জড়ো হন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা, সেখান থেকে পদযাত্রা নিয়ে পথসভার স্থলে যাবেন। পথসভা শেষে ফরিদপুরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে। কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন এনসিপি নেতারা। এছাড়া মানিকগঞ্জেও রয়েছে কর্মসূচি। ফরিদপুরে এনসিপির আজকের পথসভার খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম হিমেল। হিমেল, কেন্দ্রীয় নেতারা কখন পথসভা স্থলে পৌঁছাবেন আর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একটু জানতে চাই। লোপা,
আসলে কেন্দ্রীয় নেতারা যে কখন এসে পৌঁছাবেন এই বিষয়টি নিশ্চিত করে আসলে কোনো তথ্য কেউই বলতে পারছে না। তবে পুলিশের মাধ্যমে আমি যে তথ্যটি পেয়েছি যে তারা এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে। ফরিদপুরের যে সীমানা অর্থাৎ মাগুরা পার হয়ে যে ফরিদপুরে ঢুকতে হয় সেই অংশটিতে যেখান থেকে ফরিদপুরের পুলিশ সদস্যরা তাদেরকে রিসিভ করবেন সেই জায়গাটিতে তারা এখনো পর্যন্ত তাদের রিসিভ করেননি, এই তথ্যটি আমি পেয়েছি। অর্থাৎ যদি ফরিদপুরের সীমানার মধ্যে তারা তাদের গাড়ি বহর প্রবেশ করে এরপরে হয়তো আরো আধা ঘন্টা লাগবে এই সভাস্থলে তাদের চলে আসতে। আর সভাস্থলটা আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই যে এটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে তাদের নেতাকর্মীদের সংখ্যা এবং বাড়ছে। বিভিন্ন উপজেলা থেকে তারা মিছিল সহকারে এই সভাস্থলে যোগ দিচ্ছেন এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন জেলা এবং উপজেলা পর্যায়ের তারা স্টেজে বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে যে জুলাই আন্দোলনের যে বিভিন্ন সময়ের যে চিত্রগুলো সেই চিত্রগুলো হচ্ছে ভিজুয়ালের মাধ্যমে দর্শকদের দেখানো হচ্ছে। আর এই আজকের এই সভাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে জানেন যে গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে, এনসিপির এই পথসভায় হামলার ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে আজকের এই পথসভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর তত্ত্বায় যৌথ যে অংশগ্রহণ নিরাপত্তায় সেটি কিন্তু আমরা দেখেছি এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই সভাস্থল এবং এর আশেপাশে মোতায়েন রয়েছে। লোপা, ইমেল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। শুনানির শুরুতেই মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। এ বিষয়ে আরো জানবো, হাইকোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, শুনানির বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা একটু বিস্তারিত জানতে চাই। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে কিন্তু যেই নিম্ন আদালতের যে রায় ছিল বা বিচারিক আদালতের যে রায় ছিল ফাঁসি সহ যাবজ্জীবন কারাদণ্ডের আসামিদের 21 আগস্ট হত্যা মামলার বা 21 আগস্ট গ্রেনেড মামলার সেই মামলার আসামিদের কিন্তু সবার বলা যায় যে সবাইকে খালাস দিয়ে দেন হাইকোর্ট এবং সবাইকে খালাস দেওয়ার পরে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এই যে আজকে আপিল হলো এই আপিলের আবেদন করা হয়। আপিলের করা যাবে কিনা এটি হাইকোর্টে বা হাইকোর্টের সেই আদেশ বাতিল চেয়ে বা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যখন আপিল বিভাগে যান তখন আপিলে আবেদন করা হয়। আপিলের পরবর্তীতে লিভ টু আপিল গ্রান্ট হয়। গ্রান্ট হওয়ার পর কিন্তু আজ কিন্তু আপিলের প্রথম শুনানি শুরু হয়েছে এবং আজকে শুনানি শুরুতে যেহেতু 2 জন পলাতক আসামি রয়েছেন এই মামলা তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। পরবর্তীতে আইনজীবী নিয়োগ দেওয়া হয় এস এম শাহজাহান, যিনি তারেক রহমানের আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি পরবর্তীতে যে যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব নেন এবং তারপরে কিন্তু শুনানি শুরু হয়। আজ কিন্তু রাষ্ট্রপক্ষ শুনানি করছে এবং রাষ্ট্রপক্ষের শুনানি আজই শেষ হবে না, আরও কয়েকদিন চলতে পারে। তারপর আসামি পক্ষের যারা আছেন তারাও কিন্তু শুনানি করবেন। ফলে বলা যায় যে এই শুনানি আরও কয়েকটি দিন চলবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিম্ন আদালতের যেই রায় ছিল সেই রায় কিন্তু বাতিল করা হয়েছিল। মূলত বিচার প্রক্রিয়া সঠিক ছিল না, সাক্ষ্য গ্রহণ নিয়ে অনিয়মের কথা বলা হয়েছিল সেই আদেশে এবং সেই সকল বিষয় কিন্তু তুলে ধরা হয় যখন আপিলের আবেদন করা হয়েছিল বা লিভ টু আপিল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। তারপর কিন্তু সেই লিভ টু আপিল গ্রান্ট হয় এবং তখন কিন্তু হাইকোর্টের যেই নিম্ন আদালতের রায় বাতিল করে যে রায়টি ছিল তা কিন্তু স্থগিত না করে কিন্তু এই রায় শুরু হয়েছে, এই আপিল শুরু হয়েছে এবং সেই আপিলের পর কিন্তু আজ প্রথম শুনানি চলছে এবং এই শুনানি আরও কয়েকদিন চলবে। এই সময় কিন্তু আমাদের যেমনটা জানানো হয়েছে যে যে আসামিরা ছিল এই ঘটনার তখন অনেকেই পরবর্তীতে এদেরকে ফাঁসানোর জন্য দ্বিতীয়বার আবারও সাক্ষ্য গ্রহণ করা হয় মুফতি হান্নানের। সেই সাক্ষ্যের প্রেক্ষিতে এদের সাজা দেওয়া হয়েছিল এমন একটি যুক্তিতেই কিন্তু পরবর্তীতে হাইকোর্টে তুলে ধরা হয়েছিল। হাইকোর্টে তুলে ধরার পর হাইকোর্ট কিন্তু এই মামলায় অনিয়মের কথা বলে বিচার প্রক্রিয়া সঠিক ছিল না এই কথা বলেই কিন্তু সেই রায়কে বা নিম্ন আদালতের বিচারিক আদালতের সেই রায়কে কিন্তু বাতিল করেছিলেন।
মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হলেও সরকার কেন একটি গোষ্ঠীর হয়ে গেল সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। দুপুরে নয়াপল্টনে কৃষক দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, মিটফোর্ডের ঘটনায় বিএনপির সাথে সাথে নিন্দা জানিয়েছে, জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন। দলের কেউ বিশৃঙ্খলা করলে সাথে সাথে তারেক রহমান তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি। নির্বাচন পেছানোর কথা কেন বলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন রেজভী আহমেদ। এই যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন? 10,000 মাইল দূর থেকে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমান। তারা কটূক্তি করছেন, কারা অপপ্রচার করছেন, তারা কারা? 17 জুলাই থেকেই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জুলাইয়ের অভেদ্য প্রতিরোধ। হলগুলো থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগকে, বন্ধ করে দেওয়া হয় মোবাইল, ইন্টারনেট। আর সন্ধ্যায় কালো শাড়ি পরে শেখ হাসিনার সেই শোক প্রকাশ আবারও ক্ষুব্ধ করে তোলে জনতাকে। সুমাইয়া ঐশীর রিপোর্টে ফিরে যাব 17 জুলাইয়ের সেই ঘটনাবহুল দিনটিতে। 16 জুলাই রংপুরে ঘটে অভ্যুত্থানের বাঁক বদলে দেওয়ার ঘটনা। গুলি খাইছে একটা। এই একটি মৃত্যুর খবর সব ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আন্দোলনে আসে নয়া মোড়। পরদিন 17 জুলাই ক্ষমতাশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে শুরু হয় হলগুলো ছাত্রলীগ মুক্ত করা। মেয়েদের হলগুলো মুক্ত হওয়ার পরে মহসিন হল, এই জায়গার ভিতরে মহসিন হল জহুয়াল আগে চলে আসে। প্রথমবার ছাত্রলীগ যারা করতো, সেই বিদ্রোহী গ্রুপ, অনেকগুলো ছাত্রলীগ, আমরা কট্টর ছাত্রলীগ হিসেবে জানতাম, যারা আমাদেরকে হামলা করেছে একসময়, তাদেরও একটা গ্রুপের আসলে ওই সময়ের ভিতরে ওই বোধোদয়টা হয়েছে। 16 তারিখ আবু সাইদ, ওয়াসিম সহ সারা দেশে নিহত হয় অন্তত 6 শিক্ষার্থী। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এদিন রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে জানাজা শুরুর আগেই আবারও শুরু হয় পুলিশের হামলা, টিয়ার শেল নিক্ষেপ আর লাঠিচার্জ। পরে বিকেল 4টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। এদিন সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়। সোয়াট টিম স্নাইপার নিয়ে সবার নিচে এভাবে হলো গিয়ে পজিশন করে দাঁড়িয়েছিল, তার উপরে বিজিবি AK-47 নিয়ে, এবং মূল যে আক্রমণটা করেছিল সেটা হলো গিয়ে পুলিশ। ধরপাকড়ও চলে। তবে এদিন সাহসী শিক্ষকরা শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনেন আটক করা 2 শিক্ষার্থীকে। এদিন ঢাকার যাত্রাবাড়ি, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মুন্সিগঞ্জ সহ সারা দেশে চলে বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ। আর সেই সব কর্মসূচিতে চলতে থাকে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের সশস্ত্র হামলা। এদিন আহত হয় শত শত মানুষ। সারা দেশে শিক্ষার্থীদের ওপর বহুমুখী ক্র্যাকডাউনের মধ্যেই আসে ক্যাম্পাস বন্ধ আর হল ছাড়ার নির্দেশনা। সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ফাঁকা না করলে কোনো ছাড় না দেওয়ার হুমকি দেয় পুলিশ। এদিন সন্ধ্যা 7টায় বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। শোক প্রকাশের এই ধরন দেখে মন গলেনি কারোরই। উল্টো শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রল। অন্যান্য মন্ত্রীরাও হুঙ্কার ছাড়তে থাকেন। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার। এদিন রাতে হঠাৎই মোবাইল, ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। হিতে বিপরীত হয়। আন্দোলন নিয়ন্ত্রণের বদলে ক্ষোভ বাড়তে থাকে আরও। সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাব, বিজিবির হামলার প্রতিবাদে 18 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। রাত 8টার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ব্যাপক পুলিশ মোতায়েন সত্ত্বেও দমানো যায়নি রাজপথে নেমে আসা সাধারণ মানুষকে। আসলে এই দিন থেকেই জেগে উঠেছিল জুলাই আন্দোলনের লেলিনগ্রাদ, যাত্রাবাড়ি।
5 আগস্ট পর্যন্ত যে স্থানটিতে বহু চেষ্টা আর শত শত লাশ ফেলার পরও নিয়ন্ত্রণে নিতে পারেনি তখনকার আইন শৃঙ্খলা বাহিনী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টরা। গোপালগঞ্জের ঘটনার জন্য এনসিপির অপরিপক্কতাও রয়েছে, এই মন্তব্য করেন এনজিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনজিএম এর জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও জানান তিনি। মন্তব্য করেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় পরিস্থিতির অবনতি ঘটছে। এ সময় চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান তিনি। আগামী রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান ববি হাজ্জাজ। গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল। সেখানে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা করে স্থানীয় একজন নেতাকে হত্যা করার মতো ঘটনা ঘটলেও আমরা কোনো ক্র্যাকডাউন পরিচালিত হতে দেখি নাই। গোপালগঞ্জের ঘটনায় অনুপ্রাণিত হয়ে অন্য জেলাগুলোতেও যদি পরাজিত আওয়ামী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তার দায় কে নেবে? রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় বুধবার রাতে কয়েক ঘন্টার ব্যবধানে ঘটেছে দুটি হত্যাকাণ্ড। আদাবরে ভাতিজার বিরোধের মীমাংসা করতে গিয়ে খুন হন চাচা, গাড়ি চালক ইব্রাহিম। আর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের কোপে নিহত হন আলামিন নামে আরেকজন। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আদাবরের নবোদয় হাউজিংয়ের 7 নং রোডে ব্যাগ থেকে অস্ত্র বের করছে এক ব্যক্তি। প্রকাশ্যেই গুলি চালায় সে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন একজন, মারা যান ঘটনাস্থলেই। জানা গেছে নিহত ব্যক্তি গাড়ি চালক ইব্রাহিম। তার ভাতিজা সুজন কাজ করত ডিম ব্যবসায়ী সজীবের দোকানে। দোকানের হিসাব ঠিকমতো বুঝিয়ে না দেয়ায় সুজনকে নিয়ে কিছুদিন ধরে চলছিল বিরোধ। ভাতিজার বিষয়টি সুরাহা করতে সজীবের সাথে সালিশে বসেন ইব্রাহিম। আলোচনার এক পর্যায়ে তর্কে জড়ান উভয় পক্ষ। সালিশ মীমাংসা না হলে সড়কে গিয়ে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে অস্ত্র বের করে ইব্রাহিমকে গুলি করে সজীব। ইব্রাহিম কাকারে থাবত দিছে, দিয়ে দেওয়ার পরে তো হেরা বাইরে এলো। বাইরে পাওয়ার পরে আমার কাকারে গুলি করে দিছে। আমার স্বামীরা গুলি করে হত্যা করা হয়েছে। আমার স্বামীর বিচার চাই। আমি আমার স্বামীরা বিরাট চাই, আমি কিছু চাই না। এ সময় উত্তেজিত জনতা সজীব ও তার ভাই রুবেলকে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে সেনাবাহিনী। পরে আদাবর থানায় হস্তান্তর করা হয় দুই ভাইকে। একটা সালিশে তারা বসেছিল, সেই সালিশ থেকেই এক সময় তর্কাতর্কির পর হাতাহাতি। তারপরে আর কি হাতাহাতির পরে এই পক্ষে দুইজন ছিল, এই দুইজনকে তারা একটু দাওয়া দিয়েছে। এই দুজনের মধ্যে থেকে একজন পিস্তল বের করে প্রতিপক্ষকে গুলি করছে। তখন সেই গুলিতে একজন আহত হয়, পরবর্তীতে হাসপাতালে গিয়ে মারা যায়। এদিকে সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আলামিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সম্প্রতি শেরেবাংলা নগরে ছিনতাইয়ের ঘটনায় মান্নান নামে একজনকে আটক করে পুলিশ। পরিবারের ধারণা, ওই ঘটনার জেরে মোশাররফ সহ কয়েকজন মিলে আলামিনকে হত্যা করেছে। এই ঘটনায় গিট্টু রিপন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গত পরশুদিন ফোন দিছে, ওর মার মোবাইলে ফোন দিয়ে কইছে যে আলামিন কই, কইছে আলামিন ঘুমাইতে আছে। কইছে আলামিন যদি পাই না রাস্তায়, আর রকাইতে আলামিন হাত পা রকাইতে দিবে। পরে গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম, পরে বললো যে ও আসার আগে আমাদের আসার আগে এখানে ডেট হয়ে গেছে। আলামিনকে তারই পরিচিত একজন ডেকে আর কি এখানে ডেকেছিল। তারপর এখানে আসার পরে তার সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে এখানে তাকে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে সে আহত হয় পঙ্গু হাসপাতালে যায়। সেখানে কিছুক্ষণ আগে উনি মারা যান। কয়েক ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবরে জোড়া খুনের ঘটনায় চাপা আতঙ্কে এলাকাবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকালে কারাগার পরিদর্শনে এসে এসব কথা জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন। তিনি বলেন, বুধবারের হামলার পর আর যেন ঝামেলা না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে নতুনভাবে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি, যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় স্কুল ছাত্রীর দাদি ও ভাবিকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাত করা হয়েছে এই স্কুল ছাত্রীকেও। এ ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 10ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার যুবক সৈকত। প্রত্যাখ্যান করায় স্কুল যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত সে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয় এলাকায়। এরই জেরে রাত 8:30টার দিকে বাসায় ঢুকে ওই স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে দাদি লাইলি বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন পূর্বাচল শহর দিনে যেমন নয়নাভিরাম, রাতে হয়ে ওঠে ঠিক ততটাই ভয়ঙ্কর। সন্ধ্যার পরপরই শুরু হয় ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবার সহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড। নির্জন এলাকা আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ঘটছে হত্যার মতো ঘটনাও। যমুনা টেলিভিশনের গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ আরিফ সম্প্রতি অফিস শেষে সন্ধ্যায় রূপগঞ্জের বাসায় যাওয়ার জন্য রাজধানীর কুড়িল বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। হঠাৎ 3 থেকে 4 জনের দল জোর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় তাকে। পরে গাড়ির মধ্যে হাত পা বেঁধে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আদায় করে মুক্তিপণ। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, দড়ির মতো 2টা লাগায় দুই পাশ থেকে টানতেছে। টাইনা আমারে কাইল করছে, 2 পায়ে মারছে, 4 ভাই সিয়া করছে। তারপরে বলতেছে যে আপনার কার কাছে ফোন করলে টাকা পাবো। অপহরণকারীরা গাড়ি নিয়ে পূর্বাচলের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে টাকা আদায় শেষে আরিফকে জিন্দা পার্কের সামনের রাস্তায় ফেলে যায়। পরে কুড়িলে একটি ব্যাংকের বুথ থেকে মুক্তিপণের টাকা তুলে নেয় অপহরণকারীরা। সিসি ক্যামেরায় চক্রের এক সদস্যের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো গ্রেফতার হয়নি কেউই। অপরাধীদের ধরার প্রক্রিয়া আমাদের চলমান আছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে আমরা অলরেডি আমাদের আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি খুব দ্রুত আপনাদের একটা ভালো সংবাদ আমরা এই বিষয়ে দিতে পারবো। এর আগে গত 27 জুন দিনে দুপুরে পূর্বাচলের 13 নম্বর সেক্টরের নিজ অফিস থেকে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে অপহরণ করে দাবি করা হয় 70 লাখ টাকা। পূর্বাচলেরই একটি বাংলো বাড়িতে আটকে রেখে চালানো হয় নির্যাতন। এ ঘটনায় গ্রেফতার করা হয় 6 জনকে। একটা অটোতে উঠাইয়া 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমার চেয়ারে বসাইয়া তারপর 2 দিক দিয়ে ইচ্ছা মতন মারে। রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন আধুনিক শহর পূর্বাচল যেন হয়ে উঠেছে অপরাধীদের নিরাপদ ঘাঁটি। এখনো সেভাবে জনবসতি গড়ে না ওঠা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগ নিচ্ছে তারা। ছিনতাই, ডাকাতি, অপহরণ এখন নিয়মিত ঘটনা। নদী, লেক আর সবুজ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে যাওয়া মানুষ তাদের অন্যতম টার্গেট। হেলিপ্যাড চত্বর, ওয়েস্টিন চত্বর, তারপরে এই হাকিম চত্বর, এদিকে আসলে মারধর কইরা তারপর আমাদের অটো নেগা, মোবাইল নেগা, টাকা নেগা। এইখানে ছিনতাই হচ্ছে বা লাশ পাওয়া যাচ্ছে, তো যেগুলো আসলে ভয়ের কারণ দেখা গেল মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পেয়ে যায়। পুলিশের তথ্য বলছে গত 1 বছরে শুধুমাত্র পূর্বাচলের রূপগঞ্জ থানাধীন অংশেই হত্যাকাণ্ডের মামলা হয়েছে 9টি। ঝামেলা এড়াতে অনেক অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হন না। অনেক বড় এলাকা, আমার ওই এলাকায় শুধুমাত্র একটা পুলিশ ক্যাম্প আছে যেখানকার জনবল খুবই স্বল্প জনবল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে আসলে আমরা খুব বেশি আপনার করতে পারছি না। তারপরেও যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মোবাইল টিম ছুটে যাচ্ছে। অপরাধীরা সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক এনে জড়ো করে পূর্বাচলের নির্জন এলাকায়, পরে পৌঁছায় রাজধানীর নানা প্রান্তে। অপরাধ নিয়ন্ত্রণে সব বাহিনীকে নিয়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পও কিন্তু সেখানে বসেছে এবং আমরা চেষ্টা করছি খুব অতি দ্রুত আমরা সেখানে পুলিশ একটি ফাঁড়ি আমরা সেখানে নির্মাণের জন্য চিঠি দিয়েছি। 2017 সালে পূর্বাচলের একটি লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গত কয়েক বছর ধরেই যেন হত্যার পর মরদেহ ডাম্পিংয়ের পয়েন্ট হয়ে উঠেছে পূর্বাচল।
জাহিদ হাসান, যমুনা নিউজ। ইরাকে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ অনেকে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের কোচ শহরে হয় মর্মান্তিক এই দুর্ঘটনা। ওয়াসিদ প্রদেশের গভর্নর জানান ৫৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে একজনের শরীর এতটাই দগ্ধ হয়ে গেছে যে ডিএনএ টেস্ট করতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ৫ তলায় একটি ভবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। প্রাথমিক তদন্তে বলা হয়েছে প্রথম তলা থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে গভর্নর জানিয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে তদন্তের প্রাথমিক ফলাফল। ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। চালু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হল শপিং মলটি। বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় টি-20-র খবর। কলম্বোয় শেখ মেহেদী হাসানের ঘূর্ণি জাদুর পর তানজিদ তামিমের ঝড়ে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে ফেরেননি শামীম পাটোয়ারি ও শেখ মেহেদী। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-20 খেলতে লম্বা সফরে শ্রীলঙ্কায় পা রাখে বাংলাদেশ। টেস্টে ১-০ সিরিজ হারের পর ওয়ানডেতেও এই লজ্জা পায় লাল সবুজের প্রতিনিধিরা। ক্রিকেটের জমজমাট ফরম্যাট টি-20 সিরিজও শুরু হয় হার দিয়েই। তবে শেষ ২ ম্যাচ জিতে শেষ পর্যন্ত সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। লম্বা সফর শেষে টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছে লিটনের দল। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে লিটন দাসের দল। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী মোরাতুয়া স্টেডিয়াম। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই হয়েছিল লাল সবুজদের ক্রিকেট পদচারণা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক মুহূর্তের ধারণ করা এই ভেন্যু এখন জরাজীর্ণ। ৩৯ বছর আগের সেই স্মৃতি রোমন্থন করেছেন সেই সময়ের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। কলম্বো থেকে মোরাতুয়ার কথা শুনব হাসান আল মারুফের প্রতিবেদনে। মোরাতুয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যদিও আন্তর্জাতিক কিংবা স্বীকৃত কোনো ঘরোয়া ক্রিকেট খেলার অবস্থায় নেই এই ভেন্যুটি, তবে এই স্টেডিয়ামটি যে সাক্ষী হয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক এক মুহূর্তের, যেখান থেকে শুরু হয়েছিল লাল সবুজের ক্রিকেট যাত্রা। ১৯৮৬ সালে এই মাঠেই নিজেদের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিল টিম টাইগার্স। ১৯৪৮ সালে নির্মিত ১৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচটিতে আসেনি কোনো ফলাফল। এরপর এই মাঠে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। এশিয়া কাপের সেই ম্যাচে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ৭ উইকেটের পরাজয় নিয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ শেষে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন বিসিবির বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ উপলক্ষে কলম্বোতেই ছিলেন তিনি। স্মৃতিচারণ করলেন ঐতিহাসিক সেই ম্যাচের, শোনালেন ইমরান খানের সাথে টস নিয়ে আলোচিত সেই মুহূর্তের কথা। মাঠের অবস্থা একদম জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। যদি সেই সময়কার আবহাওয়ার কথা বলেন, বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে, কেমন ছিল আসলে সবকিছু মিলে? তখন তো উইকেট এত কভার করা থাকতো না, সকালবেলা খেলা হতো, ডে নাইট ছিল না, তো দিনের খেলা। তো এই আর্দ্রতার মধ্যে পাকিস্তানি পেস বোলারদেরকে ফেস করা ইট ওয়াজ রিয়েলি এ টাফ জব। বাট আমাদেরকে দুটো ম্যাচেই প্রথমে ব্যাট করতে হয় এবং খুব বেশি একটা আমরা ভালো করতে পারিনি। ইমরান খানের মতো একটা ব্যক্তিত্ব যখন অলওয়েজ সাডেন এটা আমাকে বললো, মানে আমার তো তখন আর কিছু করার ছিল না। আমার ইচ্ছা ছিল একটা স্মৃতি থাকবে যে উইকেটে গিয়ে টস করছি, সেটা যদিও আমার কাছে সেই টসের ছবিটা আছে, বিকজ তখন আবার প্রফেশনাল ক্যামেরাম্যানও ছিল না, একজন আসতেন তিনি সবাই ছবি তুলতেন, পরে সেটা আবার বিক্রি করতেন সবার কাছে। সেই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খুলতে না পারলেও জাভেদ মিয়াঁদাদের উইকেট নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। আমার মনে থাকবে যে আমার জীবনের ফার্স্ট উইকেট ছিল জাভেদ মিয়াঁদাদকে আউট করা, আর এদিকে শ্রীলঙ্কার সঙ্গে বোধহয় রয় ডায়াসকে আউট করা। রয় ডায়াসও খুব ভালো ব্যাটসম্যান ছিলেন। মোরাতুয়ায় অনুষ্ঠিত হয়েছে মোটে 4 টেস্ট ও 6 ওয়ানডে। মজার ব্যাপার হলো সবকটি টেস্টই হয়েছে ড্র। সবশেষ ১৯৯৩ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট হয়েছিল এই ভেন্যুতে। এরপর ৩২ বছরেও হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ।
সেই মোরাতোয়া স্টেডিয়ামটি এখন ডি সয়েসা স্টেডিয়াম, আবার কেউ কেউ চেনেন পুরনো নাম টাইরনি ফার্নান্দো স্টেডিয়াম হিসেবেই। সময়ের সাথে সাথে ঘরোয়া ক্রিকেট খেলাও বন্ধ হয়ে গেছে এই ভেন্যুতে। গ্যালারি থেকে ড্রেসিং রুম, ইনডোর কিংবা উইকেট, জরাজীর্ণ একটা মাঠ, বিবর্ণ চেহারায়ও ৭৭ বছর বয়সী এই মোরাতোয়া স্টেডিয়াম ধারণ করে আছে বাংলাদেশ ক্রিকেটের এক বর্ণিল স্মৃতি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।